সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি তোমাদের সোমা ম্যাডাম। সবার আগে চ্যানেলটিকে বেশি থেকে বেশি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি অষ্টম শ্রেণীর অতীত ও ঐতিহ্য ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওতে এই অধ্যায়ের বইয়ের প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমি বইয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন দেখো, রাওলাট আইন কি? এই আইনে কি বলা হয়েছিল? তাহলে রাওলাট আইন কি? রাওলাট আইনটা আগে লিখে নিতে হবে। রাওলাট আইন এইভাবে হেডিং করে নেবে, এরপর উত্তরটা লিখবে। প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভারতের অশান্ত পরিস্থিতি মোকাবিলার জন্য ইংরেজ সরকার স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। এটি রাওলাট কমিটি নামে পরিচিত। এই রাওলাট কমিটি 1918 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্টের ভিত্তিতে 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ যে আইন পাশ হয় তা রাওলাট আইন নামে পরিচিত। রাওলাট আইন কি বা কাকে বলে যদি বলা হয়, তাহলে তোমরা এইভাবে উত্তরটা লিখবে। এরপর হেডিং করবে পটভূমি। 1 নম্বর দেখো, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ভারতের বৈপ্লবিক কার্যকলাপ ব্রিটিশ সরকারকে বিচলিত করেছিল। 2 হচ্ছে, এই সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের আন্দোলন স্তব্ধ করার জন্য যে ভারত রক্ষা আইন পাশ করেছিল, যুদ্ধ শেষে তা বাতিল হয়ে গিয়েছিল। তাই যুদ্ধ পরবর্তীকালে বিপ্লবী আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করেছিল। এরপর হেডিং করবে রাওলাট আইনের ধারা। রাওলাট আইন ছিল একটি স্বৈরাচারী ও দমনমূলক আইন। এই আইনের ধারাগুলি ছিল: 1 হচ্ছে, সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। 2 হচ্ছে, যে কোনো সন্দেহভাজন ব্যক্তির বাড়ি বিনা পরোয়ানায় তল্লাশি করা যাবে। 3 হচ্ছে, কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিশেষ আদালতে বিচার করে ধৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে। 4 হচ্ছে, বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যাবে না। এছাড়াও রাওলাট আইনে অন্যান্য কয়েকটি ধারার মাধ্যমে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। ভারতীয়দের প্রতিক্রিয়া। কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে দেশবাসী বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ অনেকে আইনসভার সদস্যপদ ত্যাগ করেছিলেন। মহাত্মা গান্ধী রাওলাট বিরোধী বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। আন্দোলনের প্রাথমিক প্রস্তুতি হিসাবে সত্যাগ্রহ সভা গঠিত হয়েছিল এবং মহাত্মা গান্ধীর ডাকে 6 এপ্রিল স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয়েছিল। তাহলে এই উত্তরটা এখানে শেষ হয়ে গেল, এইভাবে তোমরা লিখবে। এর পরের প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলতে কি বোঝায়? এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা কিভাবে লিখবে দেখো। 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ারের নির্দেশে ইংরেজ বাহিনী নিরস্ত্র ও শান্তিপূর্ণ জনসমাবেশের উপর গুলিবর্ষণ করে। এই ঘটনা ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এরপর হেডিং করবে পাঞ্জাবের পরিস্থিতি। ব্রিটিশ সরকার রাওলাট আইন জারি করলে সারা দেশে তীব্র বিক্ষোভ শুরু হয়েছিল। তাছাড়া অর্থনৈতিক সংকট, মূল্যবৃদ্ধি এবং আর্য সমাজের প্রচারের ফলে পাঞ্জাবে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ইংরেজ সরকার পাঞ্জাবের জাতীয়তাবাদী নেতা ডক্টর সত্যপাল ও ডক্টর সৈফুদ্দিন কিচলুকে রাওলাট আইনের জোরে গ্রেফতার করলে জনগণ অসন্তুষ্ট হয় ও বিক্ষোভ দেখায়। অপরদিকে ব্রিটিশ সরকার জনসাধারণের উপর বিভিন্নভাবে অত্যাচার করে এই বিক্ষোভ দমনের চেষ্টা করে। এরপর হেডিং করবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
সরকারের জনবিরোধী এই আইন ও অত্যাচারের প্রতিবাদে 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় শিশু ও নারীসহ প্রায় 10,000 জন যোগদান করেছিল। সভা চলার সময় আত্মরক্ষার কোনো সুযোগ না দিয়ে জেনারেল ডায়ারের নির্দেশে পুলিশ জনতার উপর গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে শিশু ও নারীসহ প্রায় 1,000 নির্দোষ ভারতীয় নিহত হয়। ইতিহাসে এই কুখ্যাত ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এরপর হেডিং করবে ভারতীয়দের প্রতিক্রিয়া। এই অমানবিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতিবাদ স্বরূপ ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে গান্ধীজি বলেছিলেন, এই শয়তান সরকার সংশোধনের অতীত, এর ধ্বংস সাধনই কাম্য। তাহলে এইভাবে তোমরা লিখবে। 2 নম্বর প্রশ্নটা শেষ হয়ে গেল। এর পরের প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলনের প্রভাব বা ফলাফল লেখো। উত্তরটা দেখো, 1920-র দশকে সংঘটিত অহিংস অসহযোগ আন্দোলন ছিল ভারতের প্রথম বৃহত্তর গণ আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্ব, কৃষক শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বদেশিকতাবোধের জাগরণ এই আন্দোলনকে এক অন্য মাত্রা দান করেছিল। তাই অসহযোগ আন্দোলনের প্রভাবও ছিল সুদূরপ্রসারী। অসহযোগ আন্দোলনের ফলাফল বা প্রভাবকে দুটি দিক থেকে আলোচনা করা যায়। এক হচ্ছে ইতিবাচক প্রভাব ও 2 হচ্ছে নেতিবাচক প্রভাব। এইবার এই দুটো প্রভাব আলোচনা করতে হবে। এক হচ্ছে ইতিবাচক প্রভাব। এই আন্দোলনের ইতিবাচক প্রভাবগুলি নিম্নরূপ। 1 নম্বর দেখো, বিপ্লবমুখী আন্দোলন। জাতীয় কংগ্রেসের প্রথম পর্বে নেতাদের নিয়মতান্ত্রিক পথে ব্রিটিশ প্রশাসনের বিরোধিতার যে নীতি ছিল তা থেকে সরে এসে অসহযোগ আন্দোলন বিপ্লবমুখী হয়ে উঠেছিল। 2 হচ্ছে কংগ্রেসের প্রভাব বৃদ্ধি। অসহযোগ আন্দোলনে গান্ধীজির নেতৃত্ব তাকে জাতির জনক হিসেবে প্রতিষ্ঠা দেয় ভারতীয় রাজনীতিতে। এর ফলে জাতীয় কংগ্রেসের প্রভাব বৃদ্ধি পায়। তাছাড়া চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসুর মতো নেতৃবৃন্দ পরবর্তীকালে বৃহত্তর জাতীয় আন্দোলন গড়ে তোলেন। এর পরের পয়েন্টসটা দেখো, কৃষক আন্দোলনের প্রসার। অসহযোগ আন্দোলন পরবর্তীকালে বারদৌলির কৃষকদের খাজনা বন্ধের আন্দোলনের মতো কৃষক আন্দোলনের পথ প্রশস্ত করেছিল। 4 হচ্ছে দেশীয় শিক্ষার বিকাশ। ইংরেজ সরকার প্রতিষ্ঠিত স্কুল কলেজ পরিত্যাগ করে বাংলার ছাত্ররা দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জাতীয় শিক্ষার প্রসার ঘটে। উদাহরণস্বরূপ 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত ডন সোসাইটির কথা বলা যায়। 5 হচ্ছে নারী জাতির মধ্যে চেতনার বিকাশ। উচ্চশিক্ষিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর ভারতীয় নারীদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক চেতনার বিকাশে অসহযোগ আন্দোলনের প্রভাব ছিল গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের জড়তা, গৃহবন্দী দশা ত্যাগ করে বয়কট কর্মসূচি ও পথসভায় যোগদান করে ভারতীয় রাজনীতিতে এক অভিনব প্রতিক্রিয়া সৃষ্টি করে ভারতীয় নারী সমাজ। 6 হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা। ব্রিটেন থেকে কাপড় আমদানির হার অসহযোগ আন্দোলনের পর একেবারে কমে যায়। তার পরিবর্তে ভারতে খাদি শিল্প, চরকায় কাটা সুতো তৈরি বস্ত্রশিল্প প্রভৃতির বিকাশ ঘটে। ফলে ভারতীয় অর্থনীতি স্বনির্ভর হয়ে ওঠে। তাহলে ইতিবাচক প্রভাবে এইভাবে পয়েন্টস করে লিখবে। এরপর হচ্ছে দেখো নেতিবাচক প্রভাব। 2 হচ্ছে নেতিবাচক প্রভাব। উল্লিখিত ইতিবাচক প্রভাবগুলি থাকা সত্ত্বেও অসহযোগ আন্দোলনের বেশ কিছু নেতিবাচক প্রভাবও ছিল। এই আন্দোলনে ইংরেজি শিক্ষিত শহুরে মধ্যবিত্ত শ্রেণী গণহারে যোগ দেয়নি। শ্রমিক ও কৃষকরা তাদের আর্থিক দুরবস্থা কাটাতে এই আন্দোলনে যোগ দিলেও তাদের মধ্যে কোনো স্বাধীনতার স্পৃহা ছিল না। তাছাড়া খিলাফত আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে এলে মুসলমানরাও কংগ্রেসের পাশ থেকে সরে যেতে থাকে। সর্বোপরি গান্ধীজি বেশ কয়েক বছর জেলে বন্দি থাকায় নতুন গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি। তাহলে এইভাবে তোমরা পয়েন্টস করে লিখতে পারো। 3 নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। এর পরের প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন বা লবণ সত্যাগ্রহের গুরুত্ব বা প্রভাব কী ছিল? এই প্রশ্নটাও ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখো, প্রথমে হেডিং করবে ভূমিকা।
মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত আইন অমান্য আন্দোলনের দুটি পর্যায় ছিল। প্রথম পর্যায়ে 1930 থেকে 31 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় পর্যায়ে 1932 থেকে 34 খ্রিস্টাব্দ। আন্দোলনটি শেষ পর্যন্ত ব্যর্থ হলেও তা গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী ছিল। এরপর হেডিং করবে গুরুত্ব বা প্রভাব। বিভিন্ন দিক থেকে এই আন্দোলনটি গুরুত্বপূর্ণ ছিল। এক হচ্ছে জনজাগরণ। পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ ও 26শে জানুয়ারি প্রতীকী স্বাধীনতা দিবস পালনের আহ্বান ভারতীয়দের মধ্যে জনজাগরণ সৃষ্টি করে। দুই হচ্ছে স্বদেশী ও বয়কট। এই আন্দোলনের অন্যতম কর্মসূচি ছিল স্বদেশী ও বয়কট। এই কর্মসূচি পালনের ফলে দেশীয় শিল্পের উন্নতি ঘটে এবং ইংল্যান্ডের অর্থনীতির উপর চাপ সৃষ্টি হয়। ইংল্যান্ড থেকে 1/3 পণ্য আমদানি কমে যায়। এরপর 3 হচ্ছে নবচেতনার উন্মেষ। এই আন্দোলন স্বরাজ অর্জনে ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা লাভের প্রতি জনগণের আকাঙ্ক্ষা কতটা গভীর তা প্রমাণিত হয়। 4 হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয়। এই আন্দোলনের অভিজ্ঞতা পরবর্তীকালে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে কাজে লাগে। 5 হচ্ছে কংগ্রেসের প্রাধান্য। জাতীয় কংগ্রেসই যে ভারতের প্রধান রাজনৈতিক দল তা প্রমাণিত হয়। এরপর হেডিং করবে মন্তব্য। 1930 থেকে 34 খ্রিস্টাব্দের বিরাট আন্দোলনের এমন শোচনীয় পরিণতি সত্ত্বেও এই আন্দোলন থেকে কংগ্রেসের কীর্তি, শিক্ষা, স্থায়ী ফলাফলের কথা বিস্মিত হওয়া যায় না। তাই এই সংগ্রাম সম্পূর্ণ ব্যর্থ হয়নি। এর মাধ্যমে আত্মপ্রকাশ করে নতুন ও বৃহত্তর জাতীয় ঐক্য, আত্মবিশ্বাস ও সংকল্প। তাহলে এইভাবে পয়েন্টস করে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে। এর পরের প্রশ্নটা দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা করো। এটাও ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর নরমপন্থী নেতৃত্ব সাংবিধানিক পথে আন্দোলন পরিচালনা করে। এই পদ্ধতির বিরুদ্ধে অনেকে ক্ষুব্ধ হয়ে চরমপন্থী গোষ্ঠী গড়ে তোলেন। দ্বন্দ্ব সংঘাতের পর্ব শেষ হয়ে গান্ধীজি রাজনীতিতে যোগদানের পর শুরু হয় গান্ধী যুগ। স্বাধীনতা লাভ পর্যন্ত এই যুগ চলে। এই যুগে ভারতীয় রাজনীতি গান্ধীজিকে কেন্দ্র করে আবর্তিত হয়। স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। এরপর হেডিং করবে স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির ভূমিকা। কর্মসূত্রে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন সত্যাগ্রহ আদর্শের প্রতি আকৃষ্ট হন। তিনি এই নতুন আদর্শের ভিত্তিতে যেখানে সরকার বিরোধী কয়েকটি আন্দোলন করেন ও সফল হন। এই সময় তিনি হিন্দু মুসলিমদের প্রতিনিধি হয়ে ওঠেন, যা ভারতীয় রাজনীতিতে তাকে নেতার আসনে বসায়। এরপর 1 হচ্ছে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা। 1916 খ্রিস্টাব্দে গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। বুনিয়াদী গ্রাম গঠনের জন্য বিভিন্ন কর্মশালা গঠন ও ভারতীয় রাজনীতিতে তাকে নেতার আসনে বসায়। 2 হচ্ছে আঞ্চলিক আন্দোলন। এরপর গান্ধীজি 1 হচ্ছে বিহারের চম্পারণ জেলায় তিনকাঠিয়া প্রথার বিরুদ্ধে নীল চাষিদের নিয়ে আন্দোলন করেন ও সফল হন। 2 হচ্ছে গুজরাটের আমেদাবাদের সুতাকল শ্রমিকদের নিয়ে তার মজুরি বৃদ্ধির আন্দোলন সফল হয়। 3 হচ্ছে গুজরাটের খেরা জেলায় কৃষকদের রাজস্ব হ্রাসের দাবিতে গান্ধীজির আন্দোলন সাফল্য লাভ করে। এরপর 3 নম্বর পয়েন্টস দেখো, রাওলাট সত্যাগ্রহ। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের অশান্ত পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার রাওলাট আইন পাশ করে। গান্ধীজির উদ্যোগের প্রতিবাদে সত্যাগ্রহ সভা গঠিত হয়। এরপর 4 নম্বর পয়েন্টস হচ্ছে খিলাফত অসহযোগ আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের পর খিলাফত সমস্যাকে কেন্দ্র করে ভারতীয় মুসলিমরা ক্ষুব্ধ হয়। এই ক্ষোভকে কাজে লাগিয়ে গান্ধীজি হিন্দু মুসলিম যৌথ উদ্যোগে সর্বভারতীয় খিলাফত অসহযোগ আন্দোলন শুরু করেন। চৌরি চৌরার সহিংস ঘটনার জন্য আন্দোলন প্রত্যাহার করা হলেও গান্ধীজির নেতৃত্ব স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়। 5 হচ্ছে আইন অমান্য আন্দোলন। গান্ধীজির প্রতিশ্রুতি মতো কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি পাশ হয়। তিনি ডান্ডি অভিযান করে লবণ আইন ভঙ্গের মাধ্যমে এই আন্দোলনের সূচনা করেন। লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির বিরোধিতা করেন। তার আন্দোলন ব্যর্থ হলেও জনমানসের চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা সৃষ্টিতে তিনি সফল হন।
ছয় হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজি নির্দেশিত শেষ গণ আন্দোলন ছিল ভারত ছাড়ো আন্দোলন। করেঙ্গে ইয়া মারেঙ্গে রণধ্বনির সার্থক রূপায়ণ কোথাও কোথাও ঘটে। স্বতঃস্ফূর্ত এই জনজাগরণে সরকার দিশাহারা হয়ে কঠোর দমননীতি গ্রহণ করে। ব্যর্থ হলেও বোঝা যায় ভারতবাসী স্বাধীনতার জন্য কতটা আগ্রহী। এর 5 বছর পর ভারত স্বাধীন হয়। মহাত্মা গান্ধী ছিলেন ইতিহাসের এক অমর ব্যক্তিত্ব। ভারতের বিভিন্ন শ্রেণীর সঙ্গে সম্পর্ক রেখে বিভিন্ন দাবিতে তিনি সরকার বিরোধী আন্দোলন করেন। অহিংস আদর্শে জাগরণের পরিপ্রেক্ষিতে সরকার বিভিন্ন দাবি মেনে নেয়। শেষে বাস্তবতার কারণে ইংরেজ সরকার ভারতকে স্বাধীন করে। এক্ষেত্রে গান্ধীজির বিশেষ ভূমিকা ছিল। এই প্রশ্নের উত্তরটা এখানে শেষ হলো। এর পরের প্রশ্নটা দেখো। বাংলার বিপ্লবী আন্দোলনে বিনয় বাদল দীনেশের ভূমিকা কী ছিল? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখো, বাংলার বিপ্লবী আন্দোলনে অগ্নিযুগে 3 বিখ্যাত বিপ্লবী হলেন বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। এরা বিনয় বাদল দীনেশ বা বিবাদী নামেও পরিচিত। এদের উল্লেখযোগ্য বিপ্লবী কার্যাবলী ছিল মহাকরণ বা রাইটার্স বিল্ডিং অভিযান। এরপর হেডিং করবে পরিচয়। এদের পরিচয় কি সেটা একটু বলে নিতে হবে। এক হচ্ছে বিনয় কৃষ্ণ বসু, বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্য ও মেডিকেলের ছাত্র। বিনয় কৃষ্ণ বসু ঢাকায় পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে হত্যা করার পর ছদ্মবেশে কলকাতায় পালিয়ে এসেছিলেন। এরপর দুই হচ্ছে বাদল গুপ্ত, ছাত্রাবস্থায় রাজনীতিতে যোগদান করেছিলেন। তিনি বেঙ্গল ভলান্টিয়ার্সের লেফটেন্যান্ট পদপ্রাপ্ত ছিলেন। 3 হচ্ছে দীনেশ গুপ্ত, বিনয় ও বাদলের সহযোগী তথা বাংলার অন্যতম বিপ্লবী ছিলেন দীনেশ গুপ্ত। তাহলে এইভাবে পরিচয়টা দিয়ে নিতে হবে। এরপর হেডিং করবে রাইটার্স বিল্ডিং অভিযান ও অলিন্দ যুদ্ধ। বিনয় বাদল দীনেশ মিলিতভাবে 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বাংলার ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। এখানে তাদের আক্রমণে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসন নিহত হন। বিচার বিভাগের সচিব নেলসন গুলিবিদ্ধ ও চিফ সেক্রেটারি টাউনসেন্ড সহ অনেকে আহত হন। এরপর তারা রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে বারান্দায় এসে গুলি চালাতে থাকেন। তখন মহাকরণের নিরাপত্তা রক্ষীরাও তাদের ঘিরে গুলিবর্ষণ করতে থাকে। এই ঘটনা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এরপর তারা ইংরেজদের হাতে গ্রেফতার এড়ানোর সিদ্ধান্ত নেন। বিনয় ও দীনেশ গুলি করে আত্মহত্যা করার চেষ্টা করে আহত হন। বাদল পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। বিনয় হাসপাতালে মারা যান। দীনেশ গুপ্ত বেঁচে ওঠেন এবং বিচারে তার ফাঁসি হয়। বাংলার ইতিহাসে বিনয় বাদল দীনেশের নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার এই বিপ্লবী ত্রয়ীকে স্মরণীয় করে রাখার জন্য ডালহৌসি স্কোয়ারের নাম পরিবর্তন করে বিনয় বাদল দীনেশ বাগ রাখা হয়েছে। তোমরা সবাই জানো বিনয় বাদল দীনেশ বাগ বা বিবাদী বাগ নামে পরিচিত। এইভাবে তোমরা লিখবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা এখানে শেষ হয়ে গেল। আজকে আমি 7ম অধ্যায়ে বইয়ের ভেতরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরীক্ষায় আসার মতো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আজকে আমি এখানেই শেষ করছি। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাবে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি এই অধ্যায়ের বইয়ের প্রশ্ন উত্তর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা এখনো দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। আজকে আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।